এই যে ক্যাম্পাসে মনোজিতের দাপট ত্রাস বলা যায়। মনোজিৎ ওরফে ম্যাঙ্গোর আতঙ্ক ছিল। কেন এই কথা বলছি তার কারণ এখন কলেজের একটা পুরনো নোটিশ সামনে এসেছে আর তাতেই জোরালো হচ্ছে এই জল্পনা। 2022 সালে মনোজিতের আতঙ্কে লালবাজারে চিঠি পর্যন্ত দেন ভাইস প্রিন্সিপাল। মনোজিতের আতঙ্কে লালবাজারে চিঠি দেওয়া হয়। কি ছিল সেই চিঠিতে, কোন নোটিশ সামনে আসছে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনকের কাছ থেকেই জানবো যে 2022 সালের একটা নোটিশ, সেই নোটিশ সামনে এসেছে, চিঠি সামনে এসেছে, লালবাজারে চিঠি পর্যন্ত দেন ভাইস প্রিন্সিপাল। মানে মনোজিতের আতঙ্ক এতটাই ছিল রৌনক যে ভাইস প্রিন্সিপালকে লালবাজারে অবধি চিঠি দেওয়া হয়েছিল। দেখা একেবারে এখনো যিনি বর্তমান ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি 2022 সালের 23শে মার্চ জয়েন্ট সিপি পুলিশ কমিশনারকে তিনি চিঠি দেয়। কেন এই চিঠি দেওয়া? কারণ 24শে মার্চ তাদের কলেজের একটি অনুষ্ঠান ছিল এবং সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে মনোজিৎ মিশ্র এবং তার দলবল সেই অনুষ্ঠানে এসে বিঘ্ন ঘটাতে পারে, গন্ডগোল করতে পারে। সেই জন্যই কিন্তু পুলিশের কাছে এই 24 তারিখ অনুষ্ঠানের আগে বাড়তি নিরাপত্তার আবেদন করে এই চিঠি কিন্তু লালবাজারে দেয় বর্তমান যিনি প্রিন্সিপাল রয়েছেন। ঠিক তারপরে দেখা যায় 2024 সাল, 2024 সালের আগস্ট। একেবারে রৌনক সঙ্গে থাকো, ঠিক এখানেই প্রশ্ন উঠছে 2022 সালে যার নামে নালিশ জানানো হলো, চিঠি দেওয়া হলো, 2024 এর মধ্যে কি ভরসা ফিরে পেলেন সেই মনোজিতের ওপরই যার নামে নালিশ করেছিলেন? 2024 এর 13ই আগস্ট ক্যাম্পাসের নোটিশ। রৌনক রয়েছে। রৌনক, যার নামে লালবাজারে চিঠি দেওয়া হলো যে কোনো রকম কোনো গন্ডগোল ঘটাতে পারে, আর সেই মনোজিতের উপরেই এত ভরসা যে পড়ুয়াদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই মনোজিৎকেই জিজ্ঞেস করতে হবে। দেখা একেবারে এখান থেকেই বোঝা যায় মনোজিৎ মিশ্রের কতটা দাপট ছিল এই কলেজ ক্যাম্পাসের ভেতরে। ঠিক 2 বছর পরই তাকেই এই দায়িত্ব দেওয়া হয় এবং সেটা একটা অফিসিয়াল নোটিশ তাদের যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে জারি করা হয়। এখনও কিন্তু সেই নোটিশটি সেখানে বর্তমান রয়েছে এবং যে বিষয়টি এখানে উল্লেখ্য, যখন এই নোটিশ জারি করা হয় 2024 সালে আগস্ট মাসে, তার ঠিক কিছুদিন পরই আরও একটি নোটিশ জারি করা হয় যেখানে বলা হয় যে 4টের পরে কোনো রকম। এই জায়গাটাতেই প্রশ্ন যে 2022-এ লালবাজারে নালিশ জানানো হলো, 2024-এ ভরসা ফিরে এলো, আবার কি কিছুদিনের মধ্যেই তাহলে ভরসা চলে গেল যে তিনটে নোটিশ 3 মাসের মধ্যে দেওয়া হলো যে 4টের পর স্টুডেন্টরা আর থাকবে না কলেজে? তাহলে কি এই যে মনোজিতদের কীর্তিকলাপ তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই? তাকে একেবারে সেই আজ পাওয়া গিয়েছিল বলেই হয়তো এই 3 মাসে 3 বার একই নোটিশ বারবার সার্কুলেট করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও এই 4টের পরে কলেজ প্রেমিসিসে পড়ুয়াদের না থাকার কথা বলা হলেও এই মনোজিৎ এবং তার দলবল 4টের পর থেকেই কিন্তু কলেজের ভেতরে দাপট দেখাতো এবং যে ঘটনা ঘটে সেটাও কিন্তু দেখা যায় 4টের পরেই যারা ছিল মোট 17 জনকে পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং 4টের পরেরই সিসিটিভি যে ফুটেজ সেই ফুটেজ সংগ্রহ করেই কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করছে। সেক্ষেত্রে যখন এই নোটিশ জারি করা হয় অর্থাৎ গত বছর আগস্ট মাস, সেপ্টেম্বর মাস এবং নভেম্বর মাস, সেই সময় কিন্তু মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে 11টি এফআইআর ছিল, যার মধ্যে 4টি শিরোতানির অভিযোগও ছিল। সেক্ষেত্রে এটাই দেখবার বিষয় যে যখন গভর্নিং বডির মিটিং হয় বা কলেজ কর্তৃপক্ষ যখন এই মনোজিৎ মিশ্রের এই আচরণ নিয়ে তাদের মাথা ব্যথা ছিল, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ছিল কিনা বা কোনো অভিযোগ থাকলেও তারা কোনো রকম পদক্ষেপ নিয়েছিল কিনা এবং তার যে এই দাপট এবং তার যে একটাই কলেজের প্রেমিসিসের ভেতরে আধিপত্য তা কিন্তু এই নোটিশগুলো থেকেই বোঝা যাচ্ছে। কারণ 3 মাসে 3টি নোটিশ একই ধরনের দেওয়া হয়। কি সেই নোটিশে 4টের পরে যদি প্রেমিসিসের ভেতরে কেউ না ঢোকে, অর্থাৎ একদিকে যেমন 2022 সালে পুলিশ কমিশনের কাছে নিরাপত্তা বাড়তি চেয়ে আবেদন করা হয়, ঠিক তার কিছু বছর পরেই এই মনোজিতের কাঁধেই একটা এত বড় দায়িত্ব দেওয়া হয় এবং তারপরে দেখা যায় যে পরপর বারংবার কলেজ কর্তৃপক্ষ থেকে বলা হলেও একেবারে কলেজ কর্তৃপক্ষের কথা কোনো রকমই শোনা হচ্ছিল না, অর্থাৎ বারবার নোটিশ দিয়েও কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম সুরাহা পাচ্ছিল না। সেক্ষেত্রে মনোজিতের বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়ে থাকে, কেন কলেজ কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নিল না? যদি কলেজ কর্তৃপক্ষ একেবারেই রৌনক
আর সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আর এর তদন্তে 3D ম্যাপিং করে ঘটনার পুনর্নির্মাণ কলকাতা পুলিশের। শুক্রবার ভোরে মনোজিৎ সহ ধৃত 4 জনকে নিয়ে ল কলেজে যান তদন্তকারীরা। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ। সাউথ ক্যালকাটা ল কলেজ, এই কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এর তদন্তে এবার ঘটনাস্থলে 3D ম্যাপিং কলকাতা পুলিশের। প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ধৃত 4 জনকে নিয়ে শুক্রবার ভোরে কলেজ যান তদন্তকারীরা, করেন ঘটনার পুনর্নির্মাণ। 25শে জুন কলেজের গার্ডরুমে ঠিক কি ঘটেছিল এর প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। অভিযোগকারী এবং অভিযুক্তদের বয়ান পাওয়া গেছে, আর মিলেছে সিসি ক্যামেরার কিছু ফুটেজ। কিন্তু অপরাধ ঠিক কোথায় ঘটেছিল, সেই সময় কার কি গতিবিধি ছিল, এসবের জন্য এবার 3D ম্যাপিং করে ঘটনার পুনর্নির্মাণ। অপরাধ যেখানে হয়েছে সেই ঘটনাস্থল আদালতে বসেই বুঝতে পারবেন বিচারক। তার জন্যই 3D ম্যাপিং। 3D লেজার স্ক্যানারের সাহায্যে ঘটনাস্থলে প্রতিটি অংশের ছবি তোলেন তদন্তকারীরা, তারপরে 3D ম্যাপিং করা হয়। 3D লেজার স্ক্যানারে লেজার রশ্মি দিয়ে স্ক্যান করা হয়। এই স্ক্যানার 360 ডিগ্রি ঘুরে ছবি তুলতে পারে। প্রতি সেকেন্ডে 10,000 থেকে 1 লক্ষ পয়েন্ট স্ক্যান করে ছবি তোলা যায়। সেই লেজার ইমেজ থেকেই তৈরি হয় ঘটনাস্থলের 3D ভিডিও। 3D স্ক্যানিং এর পাশাপাশি পুনর্নির্মাণ। ধৃত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে শুক্রবার ভোর 4টে নাগাদ সাউথ ক্যালকাটা ল কলেজে যান তদন্তকারীরা। পরে নিয়ে যাওয়া হয় ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ। এর আগে আরজি করে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের খুনের তদন্তেও 3D ম্যাপিং করেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। আর শিক্ষাকর্মী নিয়োগে বিধির তৎপরতা। শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিধি তৈরিতে তৎপরতা। অনুমোদনের জন্য এবার আইন দপ্তরে নিয়োগ বিধি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কলেজ সার্ভিস কমিশনের তরফে তৎপরতা চূড়ান্তভাবে নেওয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত 2022 সালে কলেজ সার্ভিস কমিশনের হাতে কলেজে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষমতা দেওয়ার জন্য আইন তৈরি করা হয়, কিন্তু সেই আইন তৈরি করার পরও এখনো পর্যন্ত তা কার্যকর করা হয়নি। সম্প্রতি সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগ এবং তারপর একের পর এক কলেজে অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ এসেছে। সেই কারণেই মনে করা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে তৎপরতা শুরু হলো। কলেজে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই নিয়োগ বিধি প্রস্তুত করেছে কলেজ সার্ভিস কমিশন, এবং সেই নিয়োগ বিধি আইন দপ্তরে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। আইন দপ্তর থেকে এনওসি এলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা পেশ করা হবে। কলেজে শিক্ষাকর্মী নিয়োগের জন্য নিয়োগ বিধি। তুমি যেমন জানো যে স্কুলেও যেমন শিক্ষক শিক্ষিকার নিয়োগের জন্য নিয়োগ বিধি তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন, ঠিক এমনভাবেই কলেজ সার্ভিস কমিশনকেও নিয়োগের জন্য নিয়োগ বিধি প্রস্তুত করতে হয়। এই নিয়োগ বিধিতে শিক্ষাকর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ, লিখিত পরীক্ষা সহ একাধিক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এতদিন পর্যন্ত কলেজগুলোই তারাই শিক্ষাকর্মী নিয়োগ করছিলেন, বিশেষত অস্থায়ী অর্থাৎ কন্ট্রাকচুয়াল শিক্ষাকর্মী তারা নিয়োগ করছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময় সাউথ কলকাতা ল কলেজের ঘটনার পর একের পর এক অভিযোগ সামনে এসেছে, এবং মনে করা হচ্ছে সেই কারণে উচ্চশিক্ষা দপ্তরের তরফে এই তৎপরতা। নিয়োগ বিধি আইন দপ্তর থেকে অনুমোদন এলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা পেশ করা হবে বলে সূত্র মারফত খবর। বেশ সোমরাজ, অর্থাৎ শিক্ষাকর্মী নিয়োগে বিধির তৎপরতা এবার, কারণ শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিধি তৈরিতে কি কারণে তৎপরতা, অনুমোদনের জন্য এবার আইন দপ্তরে নিয়োগ বিধি। 22-এই নিয়োগ বিধি তৈরি হয়েছিল কিন্তু কার্যকর হয়নি, তাই এবার বিধি অনুমোদনে উচ্চশিক্ষা দপ্তর তৎপর। বিধি যদি তৈরি হয়ে যায় তারপরেই কলেজে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। শিক্ষাকর্মী নিয়োগে অস্বচ্ছতার একাধিক অভিযোগ রয়েছে এবং সম্প্রতি মনোজিৎ মিশ্র, সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ মিশ্রের নিয়োগে সুপারিশ অভিযোগ। ল কলেজের ঘটনার পর তাই আবারও বিধিতে জোর দেওয়া হচ্ছে। বিধি অনুমোদনে দেরি চায় না উচ্চশিক্ষা দপ্তর।
কোচবিহারের ঝিনাইডাঙ্গা, সেখানে তৃণমূল নেতাকে গুলির ঘটনা। তৃণমূল বিজেপি জোর তরজার, এবার সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি উদয়নের। আক্রান্ত নেতাকে দেখতে এসে হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। বিজেপি বিধায়কের সব আত্মীয়দের গ্রেপ্তারের দাবি। হামলার অভিযোগে আগেই গ্রেপ্তার বিজেপি বিধায়কের ছেলে। যেমন বাবা তেমন ছেলে, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেপ্তার করা যায়। তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে। মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের ফাঁসাবে, এটাই আর কি। ওদের তো আর কিছু করতে পারবে না। ওদের তো এইখানে লোক নাই উত্তর বিধানসভায়, এখন কেসে ফাঁসানোর চেষ্টা করবে। ওইটাই বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করবে। নিজের ছেলে ওইখানে আমাদের গাড়ির ছেলে ভেঙে দিল, তার জন্য কোনো কথা নাই। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতার গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা আপনাদের বলছিলাম, বিজেপি বিধায়কের ছেলেকে, বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে আদালতে পেশ। আরো ডিটেলে বিষয়ে আপডেট নেব। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি আপডেট? সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহারের 2 ব্লকের ঝিনাইডাঙ্গা যে তৃণমূল নেতার উপরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় গতকালই বিজেপি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কুমার রায়ের ছেলে এবং তার গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাদের কোচবিহারের বিশেষ আদালতে তোলা হয় এবং আদালতে তোলার সময় বিজেপি বিধায়কের ছেলে দীপঙ্কর রায় জানিয়েছেন যে সমস্তটাই রাজনৈতিকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ তদন্ত করলেই সবটা পরিষ্কার হবে এবং তিনি যেটা দাবি করছেন যে সেদিন যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল তার সঙ্গে তিনি জড়িত নন, শুধুমাত্র তিনি বিজেপি বিধায়কের ছেলে, সে কারণেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সোনিয়া, বেশ। দীপঙ্কর, তোমাকে কি ফাঁসানো হলো? কেন হলো? মানে কি কারণে, কি মনে হচ্ছে? রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে তদন্ত করো, পুলিশ বুঝবে, তদন্ত করো। ঠিক যে খবর আপনাদের বলছিলাম, তৃণমূল নেতা গুলিবিদ্ধ, আর এতেই কোচবিহারের রাজনীতি গরম। তৃণমূল কি দাবি করছে? রাজনৈতিক জমি পেতে বাধা হয়ে দাঁড়ান রাজু দে, সে কারণেই তাকে নিশানা করেছে বিজেপি। তবে পদ্ম শিবির তা মানতে নারাজ। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই গুলি। রাজু দে কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। বৃহস্পতিবার বাড়ির কাছে তাকে গুলি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারে হাওয়া গরম। পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। গ্রেফতার করা হয়েছে স্থানীয় বিজেপি বিধায়কের ছেলেকে। অনেকে বলছেন এই হামলার নেপথ্যে রয়েছে এলাকার রাজনৈতিক সমীকরণ। চকচকা পঞ্চায়েত সমিতি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির সুকুমার রায়। 2024-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কোচবিহার আসনে হেরে গেলেও এই বিধানসভা কেন্দ্রে 17,989 ভোটে এগিয়ে ছিলেন। কোচবিহার উত্তর কেন্দ্রের অন্তর্গত চকচকার দাপুটে তৃণমূল নেতা রাজু দে। তৃণমূলের দাবি, এলাকার সংগঠনের রাশ এখন রাজুর হাতে। তার জন্যই বিশেষ সুবিধে করে উঠতে পারছে না বিজেপি। তাই বিধানসভা ভোটের আগে তৃণমূল নেতা রাজুকে টার্গেট করলো বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রায় 106খানা গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল। লোকসভা নির্বাচন থেকে বিজেপি তার অবস্থান বুঝতে পারলো যে দিন খারাপ। বিজেপির প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরা তৃণমূলে আসতে শুরু করেছে। যাকে গুলি করা হলো রাজু, গত 1 মাস আগে বিজেপির এই বিধায়ক যে গাড়িতে এসেছিলেন, এই স্করপিও গাড়িতে সুকুমার রায় বসেছিল এমএলএ, তাকে অ্যাজিটেশন দেখায় এখানকার স্থানীয় লোকেরা যে এলাকার রাস্তাঘাট, ড্রেন কিছু হচ্ছে না, নিকাশি হচ্ছে না, আপনি কি করলেন 4 বছর। সুকুমার বুঝতে পারে যে যদি রাজু রায়কে শেষ না করা যায়, উত্তর বিধানসভা কেন্দ্রে ও নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েছে। তার ফলে আমাদের পার্টি কর্মীদের, নেতাদেরকে হত্যা করে নিজেদের এলাকা দখল রাখবার চেষ্টা করছে। শাসক দলের গোষ্ঠী কোন্দলই হবে। বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি। আমাদের নিশীথ প্রামাণিককে এবার জোর করে হারানো হয়েছে এবং নিশীথ প্রামাণিক হারার পর ওখানে উদয়ন গুহ নামে একটা সার্টিফাইড গুন্ডা আছে, তার অত্যাচারে ওখানে বিজেপির কর্মীদের মেরে ধরে তাদের বাড়ি ঘর ভেঙে তার বাড়ির মহিলাদের সাথে নানা রকমের মানে বাজে ব্যবহার করে এমন অবস্থা করেছে ওখানে বিজেপির ক্ষমতা নেই যে ওদেরকে মারবে। সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ, তারপরেও যেরকম বাচালের মতো কথা বলেন তাতে ওনার কোনো বাজারে গুরুত্ব বলে আর কিছু নেই। আমি যদি সার্টিফাইড গুন্ডা হই, ওই সুকান্ত মজুমদার এবং তার সহকর্মীরা হচ্ছে সবাই হাইব্রিড গুন্ডা।
গত কয়েক বছরে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়লেই হাওয়া গরম। সেই কোচবিহারেই এবার গুলিবিদ্ধ তৃণমূল নেতা। নিউজ 18 বাংলা। নদিয়ার কালীগঞ্জের দিকেও একটু নজর রাখবো, কারণ গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প, সিসি ক্যামেরায় নজরদারি, পুলিশ প্রশাসনের অ্যাকশনে আস্থা ফিরছে। স্বাভাবিক হচ্ছে কালীগঞ্জের মোলান্দি গ্রাম। গ্রামবাসীদের দাবি মতো তৈরি হচ্ছে স্থায়ী পুলিশ ক্যাম্প। বর্তমানে পরিস্থিতি সুস্থ এবং খুব ভালো। এখন এখানে স্থায়ী ক্যাম্প হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা হয়েছে। দুষ্কৃতীরা এখন আর কোনো সুযোগ পাবে না। বসানো হচ্ছে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরায় চলবে নজরদারি, পুলিশি ধরপাকড়ও চলছে। পুলিশি তৎপরতায় ফিরছে আস্থা, ছন্দে ফিরছে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রাম। এখন আপাতত পরিস্থিতি শান্ত, এখন প্রশাসন আছে, সবাই নর্মালভাবে চলাফেরা করছি আমরা, এখন কোনো সমস্যা নেই। 23শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন এক বালিকার প্রাণ যায়। বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। বোমায় মারা যায় 13 বছরের তামান্না খাতুন। এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। অভিযুক্তদের ধরতে অ্যাকশনে নামে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে একে একে পাকড়াও করা হয় অভিযুক্তদের। অভিযান চালিয়ে উদ্ধার করে বোমা। স্থানীয়দের আস্থা জোগাতে মোলান্দি গ্রামে স্থায়ী ক্যাম্প তৈরি করছে পুলিশ। গ্রামে এবং নিহতের বাড়ির চারপাশে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। ক্যাম্প থাকলে পারে অনেকটাই আমাদের গ্রামটা নিরাপদে থাকবে। দুষ্কৃতী বদমাইশ মানুষ আছে, তারা সমস্যা করতে পারবে না। সিসি ক্যামেরা থাকলে সমস্ত এলাকায় কে কিভাবে চলছে, কোন বদমাইশ কি করছে, কোন ভালো মানুষ কি করছে, সমস্ত সিসি ক্যামেরা থেকে একটা ফুটেজ দেখা যাবে বলে এই কারণে অনেক সেফটি থাকবে, ভালো থাকবে। পুলিশের পদক্ষেপে আস্থা ফিরে পাচ্ছেন গ্রামবাসীরা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কালীগঞ্জের মোলান্দি। আতঙ্ক ভয় না, কোনো কিছু নেই। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, নর্মাল একদম। রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছে? হ্যাঁ, সবসময় সবাই যাতায়াত করছে। পুলিশ পাহারা দিচ্ছে? হ্যাঁ, পুলিশ সবসময় আছে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।